আজকের এই গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগত। আমাদের চারপাশের জগৎকে বোঝার ব্যাখ্যা করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল ভাষা। একদমই তাই। কিন্তু যে কোনো নতুন ভাষা, বিশেষ করে ইংরেজি শেখার ক্ষেত্রে ওই ব্যাকরণের শুষ্ক নিয়ম বা বিশাল শব্দের তালিকা মুখস্থ করার যে প্রথাগত পদ্ধতি আছে তা কিন্তু অনেক সময় বেশ একঘেয়েই হয়ে ওঠে। হ্যাঁ, তখন আর শেখার আগ্রহটা থাকে না। ঠিক। তো আজকের এই বিশ্লেষণে আমরা ভাষার একটা ভিন্ন মাত্রায় প্রবেশ করব। আমরা মূলত দৈনন্দিন ইংরেজি কথোপকথনে ব্যবহৃত বেশ কিছু স্পেসিফিক কোলকুইয়াল এক্সপ্রেশনস কথ্য শব্দগুচ্ছ হ্যাঁ, নিয়ে আলোচনা করব। রাইট। আর এই আলোচনার শুরুতেই টুডে ইনফো বিডি থেকে পাওয়া নেলসন ম্যান্ডেলার একটা অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ উক্তি মনে পড়ে গেল। এডুকেশন ইজ দি মোস্ট পাওয়ারফুল ওয়েপন উইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ শিক্ষাই সেই সর্বশক্তিমান অস্ত্র যা দিয়ে পৃথিবীকে বদলে দেওয়া যায়। দারুণ একটা কোড দিয়ে শুরু হলো। আসলে ভাষার এই মনস্তাত্ত্বিক এবং ব্যবহারিক দিকটি সত্যি খুব গুরুত্বপূর্ণ। আজকের এই আলোচনার ভিত্তি তৈরি করতে আমরা বেশ কিছু নির্ভরযোগ্য উৎস ঘেটেছি। হ্যাঁ, যেমন ইঙ্গু, টকপাল আর আইএলস মেটেরিয়ালের মতো প্ল্যাটফর্মের আর্টিকেলগুলো। এক্স্যাক্টলি। পাশাপাশি স্পোকেন ইংলিশের ওপর একটা বেশ জনপ্রিয় অডিও ট্রান্সক্রিপ্ট এবং ইংলিশ ফর ফিউচার এর জন্য মোহাম্মদ রাসেল কর্তৃক প্রস্তুতকৃত ৩০টি অত্যন্ত বাস্তবমুখী কোলোক্রিয়াল এক্সপ্রেশনসের একটা তালিকাও আমাদের হাতে রয়েছে। আমাদের আজকের মিশনটা কিন্তু শুধু কিছু ইংরেজি শব্দের বাংলা অর্থ মুখস্থ করা নয়। একদম না, বরং সেই শব্দগুলোর পেছনের যে ইতিহাস বা ইংরেজি শেখার ভয় কাটিয়ে একে কিভাবে দৈনন্দিন অভ্যাসে পরিণত করা যায় সেটাই আমাদের মূল লক্ষ্য। রাইট। এই যেমন স্পোকেন ইংলিশের অডিও ট্রান্সক্রিপ্টটিতে অ্যাডিকশন টু ইংলিশ বা ইংরেজি ভাষার প্রতি এক ধরনের সুন্দর আসক্তি তৈরি করার কথা বলা হয়েছে। হ্যাঁ, ওই প্রথাগত মুখস্থবিদ্যার কারণে মস্তিষ্কে যে মানসিক বাধা তৈরি হয় তার বদলে ভাষাকে দৈনন্দিন জীবনের সাথে যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে সেখানে। মাতৃভাষা থেকে প্রতিটি বাক্য মনে মনে অনুবাদ করার যে দীর্ঘদিনের চর্চা আমাদের আছে সেটা কিন্তু মস্তিষ্কের কাজকে বেশ ধীর করে দেয়। অবভিয়াসলি, মানুষের মস্তিষ্ক তো স্বভাবতই জটিলতার চেয়ে আরাম আর পুনরাবৃত্তি বেশি পছন্দ করে। জোর করে শেখার বদলে ছোট ছোট বাক্যে চিন্তা করা অনেক বেশি কার্যকর। যেমন সকালে ঘুম থেকে উঠে চারপাশের পরিবেশের সাথে মিলিয়ে বলা আই অ্যাম অওয়েক নাও। একদম। এই পদ্ধতিটা মস্তিষ্কের প্রাকৃতিক শেখার প্রবণতার সাথে খুব সুন্দরভাবে খাপ খায়। এর সাথে ট্রান্সক্রিপ্টটিতে শ্যাডোয়িং টেকনিকের কথাও বলা হয়েছে। শ্যাডোয়িং টেকনিক শুধু শোনা নয়, বরং একটু পজ দিয়ে শব্দগুলো জোরে জোরে উচ্চারণ করা। ঠিক তাই। ধরুন হিউজ এবং টাইনি শব্দ দুটি শুধু অর্থ না পড়ে বাস্তবে কোনো বিশাল ভবনের দিকে তাকিয়ে যখন কেউ হিউজ উচ্চারণ করে তখন সেটা স্থানিক স্মৃতির সাথে গেঁথে যায়। অসাধারণ একটা ব্যাপার। তো এই বাস্তব ব্যবহারের কথা যখন এলোই, চলুন এবার আমাদের সেই ৩০টি মজার কোলোকিয়াল এক্সপ্রেশনের তালিকায় ঢোকা যাক। অবশ্যই, যারা এই স্পোকেন ইংলিশ শিখতে চান তাদের জন্য এই এক্সপ্রেশনগুলো জাদুর মতো কাজ করবে। শুরুতেই খুব সাধারণ একটা এক্সপ্রেশন দিয়ে শুরু করা যাক, হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের বাংলা অর্থ হল কি খবর। ইনফর্মাল পরিবেশে এটা খুব বেশি ব্যবহৃত হয়। যেমন হেই হোয়াটসঅ্যাপ। বন্ধু-বান্ধবদের সাথে দেখা হলে আমরা যেভাবে বলি এই কি অবস্থা বা কি খবর, ঠিক সেটাই। রাইট। এরপর আরেকটা খুব পরিচিত ফ্রেজ আছে, লং টাইম নো সি। ও হ্যাঁ, এর অর্থ হল অনেকদিন পরে দেখা। একদম। উদাহরণস্বরূপ বলা যায়, হেই জন, লং টাইম নো সি। আরে জন, অনেকদিন পর দেখা হলো। আচ্ছা, দৈনন্দিন কথোপকথনে তো ভুল স্বীকার বা ক্ষমা চাওয়ার একটা বড় অংশ থাকে। আমরা সাধারণত আই এম সরি বলি, কিন্তু নেটিভ স্পিকাররা এর বদলে মাই ব্যাড খুব ব্যবহার করেন। হ্যাঁ, মাই ব্যাডের অর্থ হল আমার ভুল হয়েছে। যেমন ধরুন, আই স্টেপড অন ইয়োর ফুট, মাই ব্যাড। আমি তোমার পায়ে পাড়া দিয়ে ফেলেছি, এটা আমার ভুল। এটা খুব ক্যাজুয়াল একটা ওয়ে। ঠিক। আর একটু দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে তারা বলে দ্যাটস অন মি। দ্যাটস অন মি এটা আমার দায়িত্ব বা এই ভুলের দায় আমার। যেমন আই ফরগট টু সেন্ড দ্য ইমেল, দ্যাটস অন মি। ইমেল পাঠাতে ভুলে গেছি, এর দায় পুরোপুরি আমার। তবে এখানে কিন্তু প্রেক্ষাপটের একটা ব্যাপার আছে। হ্যাঁ, ইঙ্গোর আর্টিকেলে এই কনটেক্সটের কথা খুব সুন্দরভাবে বলা হয়েছে। ইনফর্মাল পরিবেশে বা বন্ধুদের আড্ডায় হঠাৎ যদি কেউ অতি ফর্মাল শব্দ ব্যবহার করে, যেমন
আই ও ইউ অ্যান অপোলজি, তখন সেটা কিন্তু অনেক সময় ব্যঙ্গাত্মক বা সার্কাস্টিক শোনাতে পারে। রাইট। কোথায় কোনটা বলতে হবে সেটা বোঝাটা খুব জরুরি। কাজের পরিবেশ বা কর্মক্ষেত্রের কথা যদি আসি, সেখানে কাজের সমাপ্তি টানার একটা খুব সুন্দর এক্সপ্রেশন আছে, লেটস কল ইট এ ডে। লেটস কল ইট এ ডে এর বাংলা অর্থ হল আজকের মতো কাজ শেষ করা। একটা উদাহরণ দেওয়া যাক, উই হ্যাভ ডান এনাফ ওয়ার্ক, লেটস কল ইট আ ডে। মানে আমরা আজ অনেক কাজ করেছি, চলুন আজকের মতো এখানেই শেষ করি। এই ফ্রেজটার পেছনের ইতিহাসটা কিন্তু বেশ চমৎকার। তাই নাকি? হ্যাঁ, অতীতে বৃষ্টির কারণে বেসবল খেলা মাঝপথে বন্ধ করতে হলে রেফারিরা কল দ্য বেসবল গেম বলতেন। সেখান থেকেই কাজ স্থগিত বা বন্ধ করার এই আধুনিক রূপটি এসেছে। ওয়াও, এটা তো জানতাম না। ইতিহাসের এই সংযোগগুলো আসলেই ভাষা শিক্ষাকে মজার করে তোলে। এরকম ইতিহাস লুকিয়ে থাকা আরেকটা খুব বিখ্যাত এক্সপ্রেশন হল স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস এর বাংলা অর্থ তো গোপন কথা ফাঁস করা। ঠিক, নেটিভ স্পিকার্স এই এক্সপ্রেশনটি খুব বেশি ব্যবহার করেন। একটা সিম্পল সেন্টেন্স হতে পারে, কাম অন স্পিল দ্য বিনস অ্যাবাউট দ্য পার্টি। মানে জলদি পার্টির গোপন কথাটা বলে ফেলো। কিন্তু এর মধ্যে বিনস বা শিমের বিচি কোথা থেকে এলো? এর উৎপত্তি প্রাচীন গ্রিসে। সেখানে গোপন বা বেনামে ভোট দেওয়ার জন্য সাদা এবং কালো রঙের বিন ব্যবহার করা হতো। আচ্ছা। কেউ যদি ভুল করে বিনের পাত্রটা উল্টে ফেলত, তাহলে ভোটের গোপন ফলাফল সবার সামনে ফাঁস হয়ে যেত। সেখান থেকেই এই স্পিল দ্য বিনস কথাটার উৎপত্তি। অসাধারণ একটা তথ্য। কেউ যদি এটা শোনে, তার প্রতিক্রিয়া হতে পারে নো ওয়ে। হা, একদম। নো ওয়ে হলো আমাদের তালিকার আরেকটা এক্সপ্রেশন, যার অর্থ অসম্ভব। যেমন, নো ওয়ে, ডিড ইউ রিয়েলি উইন দ্য লটারি? মানে অসম্ভব, তুমি কি সত্যি লটারি জিতেছ? এই ধরনের এক্সপ্রেশনগুলো কথোপকথনকে খুব জীবন্ত করে। একদমই। আচ্ছা, সারাদিন কাজ করার পর যখন চরম ক্লান্তি ভর করে, তখনকার একটা ফ্রেজ আছে, আই এম ওয়াইপড আউট। আই এম ওয়াইপড আউট মানে আমি ভীষণ ক্লান্ত। উদাহরণ হিসেবে বলা যায়, আফটার দ্য ম্যারাথন আই এম ওয়াইপড আউট, মানে ম্যারাথনের পর আমি একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। আর এত ক্লান্তির পর তো ঘুমাতে যাওয়া ছাড়া উপায় নেই। ঘুমাতে যাওয়ার একটা দারুণ এক্সপ্রেশন আছে, হিট দ্য স্যাক। হিট দ্য স্যাক, ঘুমাতে যাওয়া। যেমন, ইটস লেট, আই এম গোইং টু হিট দ্য স্যাক। মানে অনেক রাত হয়েছে, আমি এখন ঘুমোতে যাচ্ছি। কিন্তু ঘুমানোর সাথে এই স্যাক বা বস্তার সম্পর্ক কি? এর কারণ হল, আগেকার দিনে সাধারণ মানুষের বিছানার তোষকগুলো মূলত খড় বা পুরনো কাপড় দিয়ে ঠাসা এক ধরনের বস্তা বা স্যাক ছিল। ও তাই, ঘুমাতে যাওয়ার আগে ওই বস্তার উপর শরীর এলিয়ে দেওয়া থেকে হিট দ্য স্যাক। ঠিক তাই। আধুনিক যুগেও এই প্রবাদটা টিকে আছে। এই খড় বা স্ট্র নিয়ে কিন্তু আরেকটা এক্সপ্রেশন আছে, দ্যাটস দ্য লাস্ট স্ট্র। হ্যাঁ, এর অর্থ হল সহ্যের শেষ সীমা। যেমন, হি অ্যারাইভড লেট অ্যাগেন, দ্যাটস দ্য লাস্ট স্ট্র। মানে সে আবারও দেরি করে এসেছে, এটাই আমার সহ্যের শেষ সীমা। এটা মূলত ওই প্রবাদ থেকে এসেছে, দ্য লাস্ট স্ট্র দ্যাট ব্রেকস দ্য ক্যামেলস ব্যাক। ছোট ছোট সমস্যার ভার জমতে জমতে যখন অসহনীয় হয়ে ওঠে, তখন এই ফ্রেজটা ব্যবহার করা হয়। খুব লজিক্যাল। আচ্ছা, আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু কাজ থাকে যা করা খুব সোজা। সেগুলোর জন্য আমরা বলতে পারি পিস অফ কেক। পিস অফ কেক মানে খুব সহজ কাজ। যেমন, দ্য ম্যাথ টেস্ট ওয়াজ আ পিস অফ কেক। অর্থাৎ অঙ্কের পরীক্ষাটা পানির মতো সোজা ছিল। আবার অনেকে আছেন যারা সহজ কথাটাও খুব প্যাঁচিয়ে বলেন। তখন আমরা বলি বিট অ্যারাউন্ড দ্য বুশ। এর অর্থ ঘুরিয়ে কথা বলা। একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে, স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অ্যান্ড টেল মি দ্য ট্রুথ। মানে ঘুরিয়ে কথা বলা বন্ধ করে আসল সত্যিটা বলো। যখন কেউ কোনো নতুন কাজ শিখতে শুরু করে, তখন শুরুতে একটু অসুবিধে হয়, কিন্তু ধীরে ধীরে শিখে ফেলার একটা সুন্দর ইংরেজি আছে, গেট দ্য হ্যাং অফ ইট। গেট দ্য হ্যাং অফ ইট মানে ধীরে ধীরে শিখে ফেলা। যেমন, ড্রাইভিং ইজ হার্ড অ্যাট ফার্স্ট, বাট ইউল গেট দ্য হ্যাং অফ ইট। মানে শুরুতে গাড়ি চালানো কঠিন মনে হলেও তুমি আস্তে আস্তে এটা শিখে ফেলবে। আর কেউ যদি আপনাকে কোনো নতুন কিছু শেখাতে চায় আর আপনি খুব মনোযোগ দিয়ে সেটা শুনতে চান, তখন বলতে হবে, আই এম অল ইয়ার্স। এর অর্থ আমি মনোযোগ দিয়ে শুনছি। সেন্টেন্সটা হতে পারে, টেল মি ইওর আইডিয়া, আই এম অল ইয়ার্স। মানে তোমার আইডিয়াটা বলো, আমি পুরো মনোযোগ দিয়ে শুনছি। কাজটা দারুণভাবে করেছ। যেমন, ইয়োর প্রেজেন্টেশন ওয়াজ অ্যামেজিং, ইউ নেইলড ইট। অর্থাৎ তোমার প্রেজেন্টেশনটা চমৎকার ছিল, তুমি ফাটিয়ে দিয়েছ। চলুন এবার আরেকটি মজার কোলোকুয়েল এক্সপ্রেশন দেখি।
অনেক সময় কোনো কথা শুনে মনে হয় আরে এটা তো আগে কোথাও শুনেছি। হ্যাঁ, কিছুটা পরিচিত মনে হওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় দ্যাট রিংস দ্য বেল। একদম। যেমন দ্যাট নেম রিংস আ বেল বাট আই কান্ট রিমেম্বার হিজ ফেস। মানে নামটা বেশ পরিচিত মনে হচ্ছে, কিন্তু আমি তার চেহারাটা মনে করতে পারছি না। আবার এমন অনেক বিষয় আছে যেগুলো হয়তো আমাদের একদমই বিশ্বাস হয় না। তখন বলা যায় আই ডোন্ট বাই ইট। এর অর্থ হল আমি এটা বিশ্বাস করি না। যেমন হিজ এক্সকিউজ ইজ টু পারফেক্ট, আই ডোন্ট বাই ইট। মানে তার অজুহাতটা এত নিখুঁত যে আমার এটা বিশ্বাস হচ্ছে না। এখানে আক্ষরিক কোনো কেনাবেচা হচ্ছে না, বিশ্বাস করাটাকে একটা রূপক হিসেবে দেখানো হয়েছে। রাইট। এরপর পছন্দ অপছন্দ প্রকাশের আরেকটা দারুণ এক্সপ্রেশন আছে, নট মাই কাপ অফ টি। নট মাই কাপ অফ টি এর বাংলা অর্থ হল আমার পছন্দ নয়। যেমন বলা যায় ক্লাসিক্যাল মিউজিক ইজ নট মাই কাপ অফ টি, মানে ক্লাসিক্যাল মিউজিক আমার খুব একটা পছন্দ নয়। এই এক্সপ্রেশনটার পেছনের কালচারাল দিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ব্রিটিশ সংস্কৃতিতে চা বা কাপ অফ টি হল আতিথেয়তা এবং আরামের প্রতীক। কাউকে সরাসরি না বলে আঘাত না করে ভদ্রভাবে প্রত্যাখ্যান করার জন্য এই বিনয়ী শব্দগুচ্ছটি ব্যবহার করা হয়। একদমই। ভদ্রভাবে প্রত্যাখ্যান করার আরেকটা উপায় হলো আইল পাস। আইল পাস মানে আমি এটা করব না বা আমি এটা স্কিপ করছি। যেমন আই ডোন্ট লাইক হরর মুভিজ সো আইল পাস, মানে আমি ভূতের সিনেমা পছন্দ করি না, তাই এটা আমি দেখছি না। দারুণ। আচ্ছা, অনুভূতি বা পছন্দ প্রকাশের ক্ষেত্রে নেটিভরা কিভাবে বলে যে সে কাউকে পছন্দ করে? এটার জন্য খুব সুন্দর একটা ফ্রেজ আছে, আইম ইনটু ইউ। এর অর্থ আমি তোমাকে পছন্দ করি। একটা সহজ বাক্য হতে পারে আই থিঙ্ক আইম ইনটু ইউ, মানে আমার মনে হয় আমি তোমাকে পছন্দ করি। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই। মানুষের রাগ, বিরক্তি বা শান্ত থাকার বিষয়গুলো নিয়ে বেশ কিছু এক্সপ্রেশন আছে। হ্যাঁ, যেমন কেউ খুব টেনশনে থাকলে আমরা বলি চিল আউট। এর অর্থ শান্ত হও বা আরাম করো। সেন্টেন্স হতে পারে ইউ নিড টু চিল আউট বিফোর দি এক্সাম, মানে পরীক্ষার আগে তোমার একটু শান্ত হওয়া দরকার। একই অর্থে টেক ইট ইজি বা কিপ ইয়োর কুলও ব্যবহার করা হয়। হ্যাঁ, টেক ইট ইজি মানে বেশি চিন্তা করো না। যেমন ইউ আর ওয়ার্কিং টু হার্ড, টেক ইট ইজি। আর কিপ ইয়োর কুল মানে হলো শান্ত থাকো। যেমন ইভেন ওয়েন ইউ আর অ্যাংরি ট্রাই টু কিপ ইয়োর কুল, মানে রেগে গেলেও শান্ত থাকার চেষ্টা করো। আবার অনেক সময় কঠিন পরিস্থিতিতে হাল না ছাড়ার জন্য উৎসাহ দেওয়া হয়, তখন বলা হয় হ্যাং ইন দেয়ার। হ্যাং ইন দেয়ার মানে ধৈর্য ধরো বা হাল ছেড়ো না। যেমন ওয়ার্ক ইজ হার্ড রাইট নাও বাট হ্যাং ইন দেয়ার, মানে এখন কাজটা কঠিন কিন্তু ধৈর্য ধরো। কিন্তু কেউ যদি খুব বেশি বিরক্ত করে ফেলে তখন কি বলতে হয়? তখন বলা যায় গিভ মি এ ব্রেক। এর অর্থ আমাকে একটু শান্তিতে থাকতে দাও। একটা উদাহরণ হতে পারে আই বিন ওয়ার্কিং অল ডে গিভ মি এ ব্রেক, মানে সারাদিন ধরে কাজ করছি, এবার আমাকে একটু রেহাই দাও। বিরক্তি প্রকাশের আরেকটা ফ্রেজ হল কাট ইট আউট। এর অর্থ বন্ধ করো। যেমন দ্য জোক ইজ নট ফানি এনিমোর, কাট ইট আউট, মানে এই জোকটা আর মজা লাগছে না, এবার এটা বন্ধ করো। আর কেউ যদি একটা সুবিধা পেয়ে আরও বেশি কিছু দাবি করতে থাকে তখন আমরা বলি ডোন্ট পুশ ইট। ডোন্ট পুশ ইট মানে বেশি বাড়াবাড়ি করো না। যেমন আই সেড ইয়েস টু ওয়ান ক্যান্ডি, ডোন্ট পুশ ইট, মানে আমি একটা ক্যান্ডি নিতে হ্যাঁ বলেছি, এর বেশি আর বাড়াবাড়ি করো না। খুব সুন্দর। এবার একটু টাকা পয়সার দিকে যাওয়া যাক। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে কথা বলার সময় নেটিভ স্পিকাররা দারুণ সব শব্দ ব্যবহার করেন। পকেটে একদম টাকা না থাকলে আমেরিকান ইংরেজিতে বলা হয় আই এম ব্রোক। এর অর্থ আমি একেবারে টাকাহীন। যেমন আইড লাভ টু বাই দ্যাট বাট আই এম ব্রোক, মানে আমি ওটা কিনতে চাই কিন্তু আমার কাছে একদম টাকা নেই। আর ঠিক এই একই অর্থে ব্রিটিশ স্ল্যাং হল আই এম স্কিন্ড। আই এম স্কিন্ড মানেও আমার কাছে একদম টাকা নেই। যেমন আই কান্ট গো টু দ্য মুভি, আই এম স্কিন্ড, মানে আমি সিনেমা দেখতে যেতে পারবো না, আমার পকেট ফাঁকা। আচ্ছা, রেস্টুরেন্টে খেতে গেলে বিল দেওয়ার ক্ষেত্রে স্প্লিট দ্য বিল মানে বিল ভাগ করে নেওয়াটা তো খুব কমন, কিন্তু এর একটা পুরনো রূপ আছে, গো ডাচ। হ্যাঁ, ১৭০০ শতকের ইউরোপীয় ভূরাজনীতি থেকে এই গো ডাচ শব্দটার উৎপত্তি। ডাচদের কৃপণ প্রমাণের একটা ঐতিহাসিক বিদ্বেষ থেকে নিজেদের বিল নিজেরা দেওয়ার এই প্রথাটির নামকরণ করা হয়েছিল। মজার ব্যাপার, রেস্টুরেন্টের কথা আসতেই মনে পড়ল আমাদের লিস্টের আর একটা এক্সপ্রেশনের কথা, আই এম স্টার্ভিং। ও হ্যাঁ, আই এম স্টার্ভিং মানে আমি খুব ক্ষুধার্ত। যেমন লেটস গেট লাঞ্চ, আই এম স্টার্ভিং,
মানে চলো দুপুরের খাবার খেয়ে নিই, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। এই যে আমরা এতগুলো এক্সপ্রেশন নিয়ে কথা বললাম, এগুলো কিন্তু শুধু কয়েকটা শব্দগুচ্ছ নয়। একদমই না। পুরো আলোচনা থেকে একটা বিষয় অত্যন্ত সুস্পষ্ট। ভাষা কেবল ব্যাকরণের শুষ্ক নিয়ম বা অভিধানের পাতার মধ্যে সীমাবদ্ধ নয়। ঠিক, এটি মানুষের মনস্তত্ত্ব, প্রাচীন ইতিহাস, সামাজিক শিষ্টাচার এবং অর্থনৈতিক বিবর্তনের একটা জীবন্ত দলিল। স্পোকেন ইংলিশের চর্চা করার সময় এই পেছনের গল্পগুলো জানলে শেখার প্রক্রিয়াটা আর একঘেয়ে থাকে না। আর আমাদের আজকের উৎসগুলোর একটা অত্যন্ত কার্যকরী পরামর্শ দিয়ে আমরা আলোচনার ইতি টানতে পারি। সেটা হলো ভাষা শেখার ক্ষেত্রে কনসিস্টেন্সি ওভার ইন্টেন্সিটি অনেক বেশি কাজ করে। মানে একদিনে জোর করে ৩ ঘন্টা ব্যাকরণ পড়ার চেয়ে প্রতিদিন মাত্র ৩০ মিনিট করে এই ধরনের মজাদার ফ্রেজগুলো বাস্তব জীবনের সাথে মিলিয়ে চর্চা করা অনেক বেশি ফলপ্রসূ। ইংলিশ ফর ফিউচারের মতো প্ল্যাটফর্ম থেকে এই জিনিসগুলো প্রতিদিনের অভ্যাসের পরিণত করলেই ভাষার জড়তা কেটে যাবে। আর একটা ব্যাপার একটু ভাবা যেতে পারে, আমরা তো দেখলাম যে খড়ের বিছানা থেকে হিট দ্য স্যাক বা প্রাচীন ভোট পদ্ধতি থেকে স্পিল দ্য বিনস তৈরি হয়েছে। হ্যাঁ, তাহলে আজকের এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট আর স্মার্টফোনের যুগে আমাদের দৈনন্দিন ডিজিটাল অভ্যাসগুলো থেকে আগামী ১০০ বছর পর ভাষার জগতে কী ধরনের নতুন প্রবাদ তৈরি হতে পারে? দারুণ একটা পয়েন্ট। হয়তো কেউ ধীরে চিন্তা করলে ভবিষ্যতের মানুষরা বলবে হিজ বাফারিং, অথবা কোনো স্মৃতি ভুলে যাওয়াকে হয়তো বলা হবে ফাইল কারাপ্টেড। বর্তমানের এই যান্ত্রিক পরিভাষাগুলোই হয়তো একদিন মানবীয় আবেগের সবচেয়ে শক্তিশালী প্রবাদ হয়ে উঠবে। সত্যি, ভাবনার এই জগৎটা একেবারেই উন্মুক্ত। যারা শুনছেন তারা এই বিষয়টা নিয়ে নিজেদের মতো করে ভাবতে পারেন। তো আজকের এই গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। ভাষা নিয়ে, জীবন নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে।